আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঙ্গল কাব্যের উদ্ভব ও ক্রম বিকাশ আলোচনা করে চণ্ডীমঙ্গল ধারার প্রধান প্রধান কবিদের কাব্যকীর্তির পরিচয় তুলে ধরো, অথবা মঙ্গল কাব্যের উদ্ভব ও ক্রম বিকাশের ধারা আলোচনা করো, অথবা বাংলা মঙ্গল কাব্যের যে কোনো একটি শাখার উদ্ভব ও ক্রম বিকাশ সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যের উদ্ভব ও ক্রম বিকাশ আলোচনা করে প্রধান প্রধান মঙ্গল কাব্যগুলোর পরিচয় দাও। ভূমিকা। উত্তর। ভূমিকা। বাংলা সাহিত্যে মধ্যযুগে রচিত বিশেষ এক শ্রেণীর ধর্মীয় আখ্যানমূলক কাব্যকে মঙ্গল কাব্য বলে, যে কাব্যে দেবতার আরাধনা মাহাত্ম্য কীর্তন করা হয়, যে কাব্যে শ্রবণ মঙ্গল হয় এবং বিপরীতে হয় অমঙ্গল, যে কাব্য মঙ্গলাধার এমনকি ঘরে রাখলেও মঙ্গল হয়, তাকে মঙ্গল কাব্য বলা হয়। মঙ্গল কাব্যের মঙ্গল কথাটির সাথে শুভ ও কল্যাণের অর্থ সাদৃশ্য রয়েছে। এছাড়া অনেক মঙ্গল কাব্য রয়েছে যেগুলো এক মঙ্গলবারে পাঠ শুরু হলে অন্য মঙ্গলবারে শেষ হয় বলে এগুলো মঙ্গল কাব্য। বিভিন্ন প্রকার দেবদেবীর গুণকীর্তন মঙ্গল কাব্যের প্রধান বিষয়। বাংলা মঙ্গল কাব্যগুলোতে স্ত্রী দেবতাই বেশি প্রাধান্য লাভ করে, বিশেষ করে মনসা ও চণ্ডী দেবীর প্রাধান্য বেশি। বাংলা সাহিত্যে রচিত মঙ্গল কাব্যগুলো লৌকিক দেবদেবী প্রধান। মঙ্গল কাব্যগুলো প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত, যথা ক নম্বর হচ্ছে লৌকিক ও খ নম্বর হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য। লৌকিক মঙ্গল কাব্য: শিবমঙ্গল, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, কালিকামঙ্গল, শীতলামঙ্গল, রায়মঙ্গল, জ্যৈষ্ঠীমঙ্গল, শারদামঙ্গল ও সূর্যমঙ্গল। পৌরাণিক মঙ্গল কাব্য যেমন গৌরীমঙ্গল, ভবানীমঙ্গল, দুর্গামঙ্গল, অন্নদামঙ্গল, রামলামঙ্গল, গঙ্গামঙ্গল, চণ্ডিকামঙ্গল ইত্যাদি। মঙ্গল কাব্যের উদ্ভব ও ক্রম বিকাশের ধারা। বাংলাদেশে মঙ্গল কাব্যের উদ্ভব ঘটে সুপ্রাচীন কাল থেকে। বাংলাদেশে আর্যদের আগমনের পূর্বে এদেশে অনার্যরা বসবাস করত। এখানকার আদিম জনগোষ্ঠী নিজেদের ধর্মাদর্শ ও দেবদেবীর অনুসারী ছিল। পরবর্তীতে জৈন, বৌদ্ধ, ব্রাহ্মণ ধর্মের প্রভাবে আর্য সমাজেও এসব পূজার প্রচলন ঘটে। তবে তারা তাদের আদর্শানুসারে নিজ নিজ লৌকিক দেবতাদের পূজা প্রচলন ও মহাত্মা প্রচার করতে গিয়ে পাঁচালী রচনা করেছে। আর্যদের ব্রাহ্মণ্য ধর্মীয় সংস্কার সাধারণ মানুষের সাথে কোনো সংযোগ ঘটেনি। অন্যদিকে জৈন, বৌদ্ধ ধর্মের প্রভাব সাধারণ মানব সমাজে ছড়িয়ে পড়ে। এমতা অবস্থায় তুর্কি আক্রমণের ফলে ব্রাহ্মণ ধর্ম ও সমাজ সংকটের সম্মুখীন হয় এবং সাধারণ মানুষও সংকট থেকে উত্তরণের জন্য মানব জীবনে ধর্মীয় সংস্কার, ধর্মীয় বিশ্বাস ও লৌকিক দেবদেবীর উপর নির্ভরশীল হয়ে পড়ে। এভাবে আর্য অনার্য সমাজে লৌকিক দেবদেবীর আগমন ঘটে এবং মঙ্গল কাব্য রচনা মুখ্য হয়ে ওঠে। মানুষ বিভিন্ন অশুভ শক্তি থেকে মুক্তি পেতে এসব দেবদেবীর দিকে ঝুঁকে পড়ে। এসব মঙ্গল কাব্য বাঙালি সমাজে 4 শতাব্দী ব্যাপক প্রভাব বিস্তার করে। বিভিন্ন কবি সাহিত্যিকগণ মঙ্গল কাব্য রচনা অতি উৎসাহী হয়ে পড়েন। এদের মধ্যে আছেন
চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুকুন্দরাম চক্রবর্তী। অন্নদামঙ্গলের কবি ভারতচন্দ্র রায় গুণাকর। মনসামঙ্গলের কবি বিজয় গুপ্ত। বিপ্রদাস পিপিলাই কানাহরিত ও ধর্মমঙ্গলের কবি ময়ূর ভট্ট। ঘনরাম চক্রবর্তী কবিদের নাম উল্লেখযোগ্য। বাংলা প্রধান প্রধান মঙ্গল কাব্যগুলোর পরিচয় তুলে ধরা হলো। 1 নম্বর হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য। চণ্ডী নামক লৌকিক পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনী অবলম্বনে রচিত কাব্যই চণ্ডীমঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডীর মহিমা কীর্তন ও পূজা প্রচারের উদ্দেশ্যে বাঙালি সমাজ যুগ যুগ ধরে চণ্ডী পূজা প্রচলিত হয়ে আসছে। চণ্ডীমঙ্গলের কাহিনী অবলম্বনে রচিত গান ও পাঁচালী আকারে লিখিত কাব্যই বাংলা সাহিত্যে চণ্ডীমঙ্গল কাব্য নামে পরিচিত। সাধারণ বাঙালির সুখ দুঃখ, সামাজিক দলাদলি, কুসংস্কার, বারোমাসি, বিবাহবিধি, পরনিন্দা প্রভৃতি বিষয় চণ্ডীমঙ্গল কাব্যের স্থান পেয়েছে। এ ধারার প্রধান কবি মানিক দত্ত, দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, মুক্তারাম সেন, ভবানী সভকর দাস, অভিনসীন চক্রবর্তীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। নিম্নে চণ্ডীমঙ্গল কাব্যের কবিদের পরিচয় উপস্থাপন করা হলো। ক. মানিক দত্ত। চণ্ডীমঙ্গলের আদি কবি হলেন মানিক দত্ত। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী তার কাব্যের ভণিতায় মানিক দত্তের নাম উল্লেখ করেন। মানিক দত্তেরে আমি করিয়ে বিনয়, যাহা হইতে হইল গীত পথ পরিচয়। এখান থেকে বোঝা যায় মানিক দত্তই চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম পথিকৃৎ এবং তিনি চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তীর গুরু ছিলেন। মানিক দত্তের আত্মবিবরণী থেকে বোঝা যায় তিনি কানা ও খোড়া ছিলেন, কিন্তু দেবীর কৃপায় সুস্থ জীবন ফিরে পান এবং দেবীর আদেশে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। খ নম্বর হচ্ছে দ্বিজ মাধব। দ্বিজ মাধব রচিত কাব্যের নাম সারদা মঙ্গল নামে পরিচিত। 1579 খ্রিস্টাব্দে তিনি কাব্যটি রচনা করেন। তার কাব্যে পূর্ণাঙ্গ চরিত্র সৃষ্টির মৌলিক প্রয়াস লক্ষণীয়। মানব চরিত্র বিশ্লেষণে অসাধারণ দক্ষতার ফলে কবি ব্যাধ দম্পতি ফুল্লরা ও কালকেতুকে বাস্তব পটভূমিকায় অঙ্কন করেন। গ নম্বর হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম ছিলেন চণ্ডীমঙ্গল কাব্যের একজন শ্রেষ্ঠ কবি। তিনি চণ্ডীমঙ্গল কাব্যকে শিল্পসম্মতভাবে বাঙালির কাছে তুলে ধরেছেন। তাতে তার চণ্ডীমঙ্গল কাব্যকে উপন্যাসের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। মুকুন্দরামের কাব্যের নাম অভয়ামঙ্গল। তিনি তার কাব্যে সমকালীন বাঙালি জীবনের চালচিত্র অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলেন। অনেক সমালোচক মনে করেন মুকুন্দরাম চক্রবর্তীও এ যুগে জন্মালে একজন উপন্যাসিকের মর্যাদা পেতেন। মুকুন্দরাম তার কাব্যে ব্যাধ দম্পতি, কালকেতু ও ফুল্লরার কাহিনী, চণ্ডীর বরে কালকেতুর ধন প্রাপ্তি, নতুন গুজরাট রাজ্য পত্তন, ধূর্ত ভানুদত্তের ষড়যন্ত্রে প্রতিবেশী রাজার সঙ্গে যুদ্ধ পরাজয় ও শেষ পর্যন্ত চণ্ডীর কৃপায় ঋত রাজ্য ফিরে পাওয়া এসব বিষয় তুলে ধরেন। চণ্ডীমঙ্গল কাব্যে দ্বিতীয় উপাখ্যান নায়ক ধনপতির সওদাগর ও 2 স্ত্রী লহনা ও খুল্লনার সংসার বর্ণনা করেন। ঘ নম্বর হচ্ছে দ্বিজরাম দেব। দ্বিজরাম দেবী চণ্ডী আখ্যায়িকা অবলম্বনে রচনা করেন
অভয়ামঙ্গল কাব্য। এ কাব্যে কবি সারদা চরিত্রটি সুনিপুণভাবে উপস্থাপন করেন। বিশেষ করে কবি বহু কৃষ্ণলীলা বিষয়ক পদ ও ধুয়া সংযোজন করে কাব্যটিকে অধিকতর গীতিময়তার রূপদান করেন। তার কাব্যটির পুঁথি ত্রিপুরা রাজ্য থেকে উদ্ধার করা হয়। 2 নম্বর হচ্ছে মনসামঙ্গল কাব্য। কাব্য সাহিত্যে মনসামঙ্গল কাব্য সবচেয়ে পুরনো। বাংলার গ্রামীণ সমাজ ও পরিবেশে মনসা দেবীর উদ্ভব ও প্রতিষ্ঠা। মনসা পূজা অনার্য প্রাচীন সমাজে বেশ প্রচলিত ছিল। কথিত আছে পূর্ব বাংলার নিম্ন অঞ্চলের মানুষ সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে মনসা দেবীর পূজার প্রচলন করেন। এ কাব্যে সাপের দেবী মনসার স্তুতি কাহিনী বর্ণনা করা হয়। মনসামঙ্গল কাব্যের অন্য নাম পদ্মা পুরাণ বলেও অভিহিত। মনসামঙ্গল প্রধানত দেব ও মানবের সংগ্রামের কাহিনী বর্ণিত। মনসামঙ্গল কাব্যের প্রধান কবিগণ হলেন কানাহরি দত্ত, বিজয় গুপ্ত, নারায়ণ দেব, দ্বিজ বংশী দাস, দ্বিজ বলরাম দাস, কেতকী দাস, ক্ষেমানন্দ, অসংখ্য কবি। ক নম্বর কানাহরি দত্ত। মনসামঙ্গলের প্রাচীন কবি কানাহরি দত্ত। মনসামঙ্গলের কবি বিজয়গুপ্ত তার আদি কবি কানাহরি দত্তের কথা বলেছেন। কবির ভাষ্যমতে মূর্খে বসিল গীত না জানে বৃত্তান্ত, প্রথমে রচিত গীত কানাহরি দত্ত। খ নম্বর বিজয়গুপ্ত। খ নম্বর হচ্ছে বিজয়গুপ্ত। তিনি ছিলেন মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। তার কাব্যের নাম পদ্মপুরাণ। বিজয়গুপ্ত তার পদ্মপুরাণ কাব্যে সমকালীন সামাজিক ও রাজনৈতিক ইতিহাস অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলেন। অনেকে মনে করেন বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য বাঙালির ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্যবান দলিল। বেহুলা চরিত্র সৃষ্টি বিজয়গুপ্তের অভিনবত্বের প্রধান পরিচয়। গ নম্বর নারায়ণ দেব। নারায়ণ দেব ছিলেন মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি। তার কাব্যের নাম পদ্মা পুরাণ। তিনি দেবীর স্বপ্নাদিষ্ট হয়ে মনসামঙ্গল কাব্য রচনা করেন। তার কাব্যে অগাধ পাণ্ডিত্যের পরিচয় মেলে। নারায়ণ দেব রচিত কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত। মনসামঙ্গলে প্রতিফলিত করুণ রসের স্বাভাবিক বর্ণনায় নারায়ণ দেবের সমকক্ষ আর কেউ নেই। কেবল শোক বর্ণনাতেই নয়, মনসামঙ্গলে প্রতিফলিত শোকে, দুঃখে, আনন্দে, উল্লাসে, স্বার্থপরতা ও ঔদার্যে সব দিক থেকে আদিম মানুষের ধীরোদাত্ত বর্ণনায় নারায়ণ দেবের তুলনায় আর কেউ নেই। ঘ নম্বর হচ্ছে বিপ্রদাস পিপিলাই। বিপ্রদাস পিপিলাই মনসামঙ্গলের নাম মনসা বিজয়। তিনি গৌড়ের সুলতান হুসেন শাহের রাজত্বকালে মনসা বিজয় কাব্যটি রচনা করেন। কাব্যটি 9টি পালায় রচিত। নম্বর হচ্ছে দ্বিজ বংশী দাস। তিনি মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। তার কাব্যের নাম পদ্মা পুরাণ। তিনি শুধু কবি নন, একজন সুকণ্ঠ গায়কও ছিলেন। দ্বিজ বংশী দাস মনসামঙ্গলের গান গেয়ে বেড়াতেন। 3 নম্বর হচ্ছে ধর্মমঙ্গল কাব্য। হিন্দু সমাজের নিচু ডোম সম্প্রদায়ের মধ্যে ধর্ম ঠাকুর নামে এক পুরুষ দেবতার পূজার প্রচলন ঘটে। রাঢ়বঙ্গের লোকজন মহাসমারোহে ধর্মা ঠাকুরের পূজা দিয়ে থাকেন।
তবে ধর্ম ঠাকুর আর্থ সমাজে গৃহীত হলেও খুব একটা প্রাধান্য পায়নি। ধর্ম ঠাকুরের কোনো মূর্তি নেই। কুর্মাকৃতির একখণ্ড শিলায় ধর্ম ঠাকুর। ধর্মমঙ্গল কাব্যকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং 2 নম্বর হচ্ছে লাউ সেনের কাহিনী। ধর্মমঙ্গল কাব্যের কাহিনী কবিগণ হলেন ময়ূর ভট্ট, বিত্তপরাম চক্রবর্তী, মানিকরাম চক্রবর্তী, খেলারাম, ঘনরাম চক্রবর্তী, নরসিংহ বসু ইত্যাদি। ক নম্বর হচ্ছে ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট। তিনি 1700 শতকের কবি ছিলেন, যদিও তার কোনো কাব্যের নাম পরিচয় পাওয়া যায়নি। খ নম্বর হচ্ছে ঘনরাম চক্রবর্তী। তিনি ধর্মমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি। ঘনরাম চক্রবর্তী রাজা কীর্তিচন্দ্রের পৃষ্ঠপোষকতায় ধর্মমঙ্গল কাব্য রচনা করে। তার কাব্যে পাণ্ডিত্য ও কবিত্ব শক্তির ও মৌলিকতার পরিচয় পাওয়া যায়। গ নম্বর হচ্ছে শ্যাম পণ্ডিত। শ্যাম পণ্ডিত ছিলেন ধর্মমঙ্গলের একজন বিখ্যাত কবি। তার কাব্যের নাম নিরঞ্জন মঙ্গল। ঘ নম্বর হচ্ছে নরসিংহ বসু। তিনিও ধর্মমঙ্গল কাব্য রচনা করেন। তার কাব্যে পাণ্ডিত্যের আড়ম্বরতা না থাকলেও ভাষা মার্জিত অন্যান্য মঙ্গল কাব্য ও কবিগণ। অন্নদামঙ্গল কাব্য। বাঙালি দরিদ্র জনগোষ্ঠী খাবার বা অন্নের অভাব থেকে মুক্তি পেতে অন্নদা দেবীর পূজা দিয়ে থাকে। অন্নদা দেবীর পূজা প্রচলনের মাধ্যমে শুরু হয় অন্নদামঙ্গল কাব্য রচনা। কাব্যটি 3টি খণ্ডে বিভক্ত, যথা শিবনারায়ণ, কালিকামঙ্গল ও মানসিংহ ভবানন্দ উপাখ্যান। এ ধারার শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। শীতলামঙ্গল কাব্য। বসন্ত রোগের আক্রমণ থেকে রক্ষা পেতে দরিদ্র অসহায় গ্রামীণ জনগোষ্ঠী শীতলা দেবীর পূজা দিয়ে থাকেন। শীতলা দেবীকে কেন্দ্র করে যে কাব্য রচিত হয় তাই শীতলামঙ্গল কাব্য নামে পরিচিত। কৃষ্ণরাম দাস শীতলামঙ্গল কাব্য রচনা করেন। দুর্গামঙ্গল। দেবী দুর্গার মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে যে কাব্য রচিত হয় তাকে দুর্গামঙ্গল কাব্য বলে। দুর্গা ও চণ্ডী একই দেবীর নাম। এ ধারার প্রধান কবি হলেন দ্বিজকমল লোচন ও ভবানী প্রসাদ রায়। কালিকামঙ্গল কাব্য। দেবী কালীর মাহাত্ম্য বর্ণনামূলক কাব্যকে কালিকামঙ্গল কাব্য বলে। এ কাব্যের অন্য নাম বিদ্যাসুন্দর কাব্য। বিদ্যা এবং সুন্দরের অবৈধ প্রেমের বর্ণনা এ কাব্যের প্রধান বিষয়। এ ধারায় প্রধান কবি হলেন কবিশেখর, বলরাম চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, গোবিন্দ দাস প্রমুখ। রায়মঙ্গল কাব্য। রায়মঙ্গল কাব্য বাঙালি অনার্য সমাজে প্রচলিত ছিল। রাজা দক্ষিণারায়ের মহিমা কীর্তনই এ কাব্যের প্রধান বিষয়। এ ধারার প্রধান কবিরা হলেন কৃষ্ণরাম দাস, রুদ্রদেব ও হরিদেব প্রমুখ। উপসংহার। পরিশেষে বলা যায় যে বাংলা মঙ্গল কাব্য ধারা অত্যন্ত ব্যাপক। এ ধারার কবি ও কাব্যের সংখ্যা অধিক। উপরে মঙ্গল কাব্যের বিকাশ ও ধারা, কবি ও অন্যান্য মঙ্গল কাব্যের উল্লেখ করা হয়েছে। অনার্সের বন্ধুগণ, চ্যানেলের প্রত্যেকটি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন হলো এবং কী বিষয়ে ভিডিও চান কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনাদের একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।